নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দৃষ্টিপ্রদীপ উপন্যাসটির ৮ম পর্ব। আগের পর্বগুলি এখনও না শুনে থাকলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে নিতে পারেন। আর এই পর্বটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরের পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। সন্ধ্যার সময় আটঘরা পৌঁছে দেখি সত্যিই মায়ের অসুখ। আমাদের ঘরখানায় মেঝের ওপর পাতা বিছানায় মা শুয়ে। অন্ধকারে আমায় চিনতে না পেরে ক্ষীণ স্বরে বললে, কে ওখানে? হারু? তারপর আমায় দেখে কেঁদে উঠে বললেন, কে? জিতু? আয় বাবা আয়, এতদিন পরে মাকে মনে পড়ল তোর। আয় আয়, এই বালিশের কাছে আয়। ও মা, কি হয়ে গিয়েছিস রে? রোগা কালো চেহারা, ওরা সত্যিই বলতো তো। মা একটি ঘরে শুয়ে, জনপ্রাণী কেউ কাছে নেই। সন্ধ্যা হব হব, ঘরে একটা আলো পর্যন্ত কেউ জ্বালেনি। এমনি বাড়ি বটে, কেন এত ছেলে মেয়ে বউ বাড়িতে একজন কাছে থাকতে নেই? অথচ কিন্তু পরের দোষ দিয়ে লাভ কি? আমি বা কোথায় ছিলুম এতদিন? বললাম, মা, দাদা কোথায়? সীতা আসেনি? মা নিঃশব্দে কাঁদতে লাগলেন। বললেন, ওরা কেউ চিঠি দেয় না, বলে বলে আজ বুঝি হারু একখানা পত্র দিয়েছে সীতাকে। কদিন অসুখ হয়েছে তোমার মা? ওরা কেউ দেখে না? জ্যাঠাইমা কাকিমারা আসে না? ভুবনের মা মাঝে মাঝে আসে, এই তো বিকেলে সাবু দিয়ে গেল। তা সাবু কি খেতে পারি? ওই রয়েছে বাটিতে। ছোট বউ এসেছিল বিকেলবেলা। বট ঠাকুর বাড়ি নেই বুঝি, আর কেউ এদিকে মারায় না। তারপর আমার গায়ে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ রে জিতু, তুই নাকি সন্ন্যাসী হয়ে গিয়েছিস। দিদি, হারু, মেজ বউ, ঠাকুরপোরা সবাই বলে। সত্যি? বলে সে আর আসবে না, সে কোন দিকে বেরিয়ে চলে গিয়েছে, তার ঠিকানা কেউ জানে না। আমি ভাবি জিতু আমায় ভুলে যাবে, এমনি হবে। আবার ভাবি আমার কপাল খারাপ, নইলে এসব হবেই বা কেন। ভেবে ভেবে রাতে জেগে বসে থাকি। কেঁদো না, কেঁদো না, ছি, ওসব মিথ্যে কথা। কে বলেছে সন্ন্যাসী হয়ে গেছি? এই দেখো না, সাদা কাপড় পরনি। সন্ন্যাসী কি সাদা কাপড় পরে? মনেই বড় অনুতাপ হলো। কি অন্যায় কাজ করেছি এতদিন এভাবে ঘুরে ঘুরে বেরিয়ে। আর এদেরও কি অন্যায়? সবাই মিলে মাকে এমন করে ভয় দেখানোই বা কেন? মা সরল মানুষ, সকলের কথা বিশ্বাস করেন। কিন্তু আমার দোষ ছিল না। আমি ভেবেছিলাম মা আছেন দাদার কাছে, নিশ্চিন্ত ছিলুম অনেকটা। সেই জন্যে জিজ্ঞেস করলাম, মা, দাদা তোমায় নিয়ে যায়নি? সে অনেক কথা, নিতু নিতেও এসেছিল। বড় ঠাকুর বললেন যাও, কিন্তু আমার এখানে আর আসতে পাবে না। সীতার শ্বশুরবাড়ির লোক ভালো না এখন দেখছি, তারাও বড় ঠাকুরের হাতের লোক। বললে তাহলে মেয়ে জামাইয়ের সঙ্গে সম্বন্ধ ঘুচে যাবে, মেয়ে তারা আর পাঠাবে না। বৌমাকেও এখনো দেখিনি, এমনি আমার কপাল। বড় ঠাকুর সে বউকে এ বাড়ি নাকি ঢুকতে দেবেন না। তা নিতু আমায় লিখলে, মা, এই কটা মাস যাক, কোথায় নাকি ভালো চাকরি পাবে,
এখানে পাড়া গাঁয়ে বাসাও পাওয়া যায় না। আমি আবার গিয়ে ওর শ্বশুর বাড়ি উঠবো, সেটা ভালো দেখাবে না। মাঘ মাসে একবারে নিয়ে যাবে এখান থেকে। এই তো নিতু ও মাসেও এসেছিল। আহা, বাছাকে কি অপমান করলে সবাই মিলে। আমার কপালে কেবল চারদিকে অপমান ছাড়া আর কিছু জোটে না। কেন চাকরি ছেড়ে দিলাম? কেন এভাবে ঘুরে ঘুরে বেড়াই? এখন দেখতে পাচ্ছি সীতার বিবাহ হয়ে গেলেই আমার কর্তব্য শেষ হয়েছে ভাবা উচিত ছিল না। মাকে আমি উপেক্ষা করে এসেছি এতদিন। দাদা সাধ্যমতো অবশ্যই করেছে, কিন্তু আমি কিছুই করিনি। কেন আমার এমন ধারা মতিগতি হলো? কোথায় আমার কর্তব্য? সে সম্বন্ধে আমি অন্ধ ছিলাম কেন? লজ্জিত অনুতপ্ত স্বরে বললাম, মা, আঙুর খাবে? আঙুর এনেছি, ভালো আঙুর, শিয়ালদা থেকে। ভূতোকে বললাম একটা আলো দিয়ায়, তা দেয়নি দেখছি। বলতে বলতে ছোট কাকিমা ঘরের দোরের কাছে এসে আমায় দেখে থমকে দাঁড়িয়ে বললেন, কে বসে ওখানে? আমি অপরাধীর মতো কুণ্ঠিত স্বরে বললাম, আমি কাকিমা। এগিয়ে এসে বললেন, কে, নিতু? না, আমি। কাকিমা অবাক হয়ে বললেন, ও মা, জিতু যে দেখছি! কোত্থেকে? কি ভাগ্যি তোমার মায়ের। তারপর কি মনে করে? আমি মাথা হেঁট করে বসে রইলাম। কি আর বলবো। কাকিমা বললেন, তোমার কাণ্ডজ্ঞান যে কবে হবে তা ভেবেই পাইনি। একেবারে একটা বছর নিরুদ্দেশ নিখোঁজ, আর এইভাবে মাকে ফেলে রেখে। তোমাদের একটু জ্ঞান নেই যে এটা কার বাড়ি? এখানে কে দেখে তোমার মাকে? সবই তো জানো, বয়স হয়েছে, এখনো বুদ্ধি হলো না। বড়ঠাকুর বাড়ি নেই, একটা ডাক্তার বদ্যিকে দেখায় তার ঠিক নেই। হরি ডাক্তারকে একবার আনতে হয়, টাকা কড়ি কি আছে? নেই বোধ হয়। সে দেখেই বুঝেছি নেই। আচ্ছা, টাকা আমি দেব এখন, ভেবো না, ডাক্তার আনো। ছোট কাকিমার পায়ের ধুলো নেবার ইচ্ছা হলো। এ বাড়িতে সবাই পশু, সবাই অমানুষ। সত্যিকার মেয়ে বটে ছোট কাকিমা। রাত্রেই ডাক্তার এলো, ওষুধপত্রও হলো। দাদাকে পত্র দিলাম পরদিন সকালে। আমায় নিয়ে খুব হইচই হলো। জ্যাঠাইমা আমায় রান্নাঘরের দাওয়ায় বসে খেতে দেবেন না। আমি জাত বিচার মানি নে, বাগদি দুলে সবার হাতে খেয়ে বেড়াই। এসব কথা কে এসে গায়ে বলেছে? নানান রকম অলংকার দিয়ে কথাটা রাষ্ট্র হয়েছে গায়ে। মায়ের অবস্থা শেষ রাত থেকে বড় খারাপ হলো। সকালে আমায় আর চিনতে পারেন না, ভুল বকতেও লাগলেন। সন্ধ্যার সময় একটা মিটমিটে টেমি জ্বলছে ঘরের মেঝেতে। আমি একা বসে আছি মায়ের শিয়রে। এমন সময় বাইরে উঠোনে একখানা গরুর গাড়ি এসে দাঁড়াবার শব্দ হলো। একটু পরেই ব্যস্ত সমস্তভাবে মাটিতে আঁচল লুটোতে লুটোতে সীতা ঘরে ঢুকল। আমায় দেখে বললে, ছোটদা, মা কেমন আছেন ছোটদা? আমি ওর দিকে চেয়ে রইলাম। সীতা একেবারে বদলে গিয়েছে। মাথায় কত বড় হয়েছে, দেখতেও কি সুন্দর হয়েছে। ওকে চেনা যায় না আর। মাকে বললাম, মা, ও মা, দেখো সীতা এসেছে। মা চাইলেন, কি বললেন বোঝা গেল না। বোধহয় বুঝতে পারলেন না যে সীতা এসেছে। সীতা খুব শক্ত মেয়ে, সে কেঁদে কেটে আকুল হয়ে পড়ল না। আমায় বললে, ছোটদা, আমার বালাজোড়াটা দিচ্ছি, তাই দিয়ে ভালো ডাক্তার নিয়ে এসো। এখানকার হরি ডাক্তার তো, তার কাজ নয়। আমি অক্ষমতায় লজ্জায় কুণ্ঠিত সুরে বললাম, তারপর তোর শ্বশুরবাড়ির লোকে তোকে বকবে, সে কি করে হয়? সীতা বললে, ইস, বকবে কিসের জন্যে? বালা কি ওদের? মায়ের বালা। মা দিয়েছিলেন বিয়ের সময়, বাবা গড়িয়ে দিয়েছিলেন মাকে। তুমি বালা নিয়ে যাও, তারপর ওরা যা বলবে বলবে। এই সময় সীতার স্বামী ঘরে ঢুকল। আমি যেরকম চেহারা কল্পনা করেছিলাম, লোকটা তার চেয়েও খারাপ। কালো তো বটেই, পেট মোটা, বোধহয় পিলে আছে, কাঠখোট্টা গড়ন,
চোয়ালের হাড় উঁচু, গায়ে একটা ছেলে মানুষের মতো ছিটের জামা, একটা রাঙা আলোয়ান, পায়ে কেম্বিসের জুতো। আমায় দেখে দাঁত বার করে হেসে বললে, হ্যাঁ, এই যে ছোটবাবু না? তা কখন আসা হলো? বড়বাবু বুঝি এখনো আসবার ফুরসত পাননি? তারপর অসুখটা কি? এখন কেমন আছেন? তারপর সে খানিকক্ষণ বসে থেকে বললে, বসো তোমরা, আমি জ্যাঠাইমাদের সঙ্গে দেখা করে আসি। একটু চায়ের চেষ্টাও দেখা যাক। গরুর গাড়িতে হাত পা ব্যথা হয়ে গিয়েছে। ওর কথার ভঙ্গিতে একটা চাষারে ভাব মাখানো। এই লোকটা সীতার স্বামী, সীতার মতো মেয়ের। সীতাকেও আমরা সবাই মিলে উপেক্ষা করেছি। এই সময় হঠাৎ শৈলদিদির কথা আমার মনে পড়ল। শেয়ালদা স্টেশনে ছোট বউ ঠাকুরন বলেছিলেন শৈলদি এখানেই আছে। সীতার বালাজোড়াটা নেব না, ওকে তার জন্যে অনেক দুঃখ পোয়াতে হবে সেখানে। ও যেরকম চাপা মেয়ে, কোনো অভিযোগ করবে না কখনো কারো কাছে। শৈলদিদির কাছ থেকে টাকা ধার নেব, মায়ের অসুখের পরে যে করে হোক দেনার শোধ হবেই। একবার বাড়ির মধ্যে গিয়ে দেখি সীতার স্বামী ওদের রান্নাঘরে বসে হুঁকো হাতে তামাক খেতে খেতে খুব গল্প জমিয়েছে। আমার খুড়তুতো জ্যাঠতুতো ভাইদের সকলেরই প্রায় বিয়ে হয়ে গিয়েছে এবং বউয়েরা সকলেই ওর শালাজো, তাদের সঙ্গে। রাত 10টার সময় শৈলদিদি এসে হাজির। আমায় দেখে বললে, এই যে সন্ন্যাসী ঠাকুর, ফিরে এসেছ দেখছি। এই যে সীতা, এসো এসো, সাবিত্রী সমান হও। কখন এলে ভাই? আমি শুনলাম এই খানিকটা আগে। আমাদের ও পাড়ায় কে খবর দেবে বলো? আমি আর সীতা শুধু ঘরে মায়ের পাশে বসে। সীতার স্বামী খেয়ে দিয়ে শুয়েছে। অবশ্যই সে বসে থাকতে চেয়েছিল। আমি বলেছিলাম, তার দরকার নেই, তুমি খেয়ে একটু বিশ্রাম করো, দরকার হলে ডাকবো রাত্রে। শৈলদিদিও রাত্রে থাকতে চাইলে। বললে, আজ রাতে লোকের দরকার, তোরা দুটিতে মোটে বসে আছিস, আমি খেয়ে আসি, আমিও থাকব। আমি বললাম, না শৈলদি, আমরা দুজন আছি, ভগ্নিপতি এসেছে, তোমায় আর কষ্ট করতে হবে না। তারপর বাইরে ডেকে টাকার কথা বললাম। শৈলদি বললে, কত টাকা? গোটা কুড়ি দাও গিয়ে এখন, কাল সকালেই আমি তাহলে চলে যাই ডাক্তার আনতে। তাহলে কাল সকালে যাবার সময় আমার কাছ থেকে নিয়ে যাবি, ওখান দিয়েই তো পথ, কেমন তো? ছোট কাকিমা এই সময় এলেন। শৈলদিকে দেখে বললেন, জিতুর মাকে নিয়ে বেজায় মুশকিল হয়েছে ভাই। ওরা ছেলে মানুষ, কী বা বোঝে। নিতু এখনও তো এলো না। হঠাৎ 4-5 দিনের জ্বরে যে মানুষ এমন হয়ে পড়বে তা কি করেই বা জানবো। তবুও তো জিতু কোথা থেকে ঠিক সময় এসে পড়েছিল, তাই রক্ষে। রাতে জ্যাঠাইমাও এসে খানিকটা বসে রইলেন। অনেক রাত্রে সবাই চলে গেল। আমি সীতাকে বললাম, তুই ঘুমিয়ে নে সীতা, আমি জেগে থাকি, রাতে কোনো ভয় নেই। সকালবেলা 8টা-9টার পর থেকে মার অবস্থা খুব খারাপ হলো। 10টার পর দাদা এলো, সঙ্গে বৌদিদি ও দাদার খোকা। বৌদিদিকে প্রথম দেখেই মনে হলো শান্ত সরল সহিষ্ণু মেয়ে, তবে খুব বুদ্ধিমতী নয়, একটু অগোছালো আনাড়ি ধরনের। নিতান্ত পাড়াগাঁয়ের মেয়ে, বাইরে কোথাও বেরোয়নি বিশেষ, এই বোধহয় প্রথম। কিছু তেমন দেখেও নি। গরম জলের বোতল পায়ে সেঁক করতে হবে শুনে ব্যাপারটা না বুঝতে পেরে সপ্রশ্ন দৃষ্টিতে বিপন্ন মুখে সীতার দিকে চেয়ে রইল। কাপড় চোপড় পরবার ধরনও অগোছালো, আজকালকার মতো নয়। বৌদিদি যেন বনি ফোটা শুভ্র কাঠমল্লিকা ফুল, তুলে এনে তোড়া বেঁধে ফুলের দোকানে সাজিয়ে রাখবার জিনিস নয়। আর একেবারে অদ্ভুত ধরনের মেয়েলি, ওর সবটুকুই নারীত্বের কমনীয়তা মাখানো। সীতা আমায় আড়ালে বললে, চমৎকার বৌদি হয়েছে ছোটদা। আহা, মা যদি একটিবারও চোখ মেলে দেখতেন, আমাদের কপাল। বেলা 3টের সময় মা মারা গেলেন। যে মায়ের কথা তেমন করে কোনোদিন ভাবিনি, আমাদের কাজকর্মে, উদ্যমে, আশায়, আকাঙ্ক্ষায়, উচ্চাভিলাষে মায়ের কোনো স্থান ছিল না। সবাই মিলে যাকে উপেক্ষা করে এসেছি,
এতদিন, আজ সেই মা কত দূরে কোথায় চলে গেল। সেই মায়ের অভাবে হঠাৎ আমরা অনুভব করলাম অনেকখানি খালি হয়ে গিয়েছে জীবনের। ঘরের মধ্যে যেমন প্রকাণ্ড ঘরজোড়া খাট থাকে, আজন্ম তার ওপর শুয়েছি, বসেছি, খেলেছি, ঘুমিয়েছি, সর্বদা কে ভাবে তার অস্তিত্ব? আছে তো আছে, হঠাৎ একদিন খাটখানা ঘরে নেই। ঘরের পরিচিত চেহারা একেবারে বদলে গিয়েছে, সে ঘরই যেন নয়। একদিন সে ঘরের নিবিড় সুপরিচিত নিজস্বতা কোথায় হারিয়ে গেল। তখন বোঝা যায় ঘরের কতখানি জায়গা জুড়ে কি গভীর আত্মীয়তায় ওর সঙ্গে আবদ্ধ ছিল সেই চিরপরিচিত একঘেয়ে সেকেলে খাটখানা। ঘরের বিরাট ফাঁকা আর কিছু দিয়েই পূর্ণ হবার নয়। সীতার ধৈর্যের বাঁধ এবার ভাঙল। সে ছোট মেয়ের মতো কেঁদে আবদার করে যেন মাকে জড়িয়ে থাকতে চায়। মা আর সে দুজনে মিলে এই সংসারে সকালে সন্ধ্যায় দুবেলা খেটে দুঃখের মধ্যে দিয়ে পরস্পরের অনেক কাছাকাছি এসেছিল। সেসব দিনের দুঃখের সঙ্গিনী হিসাবে মা আমাদের চেয়ে ওর কাছে বেশি আপন, বেশি ঘনিষ্ঠ। অভাগী এতদিনে সত্যি সত্যি নিঃসঙ্গ হলো সংসারে। ওর স্বামী যে ওর কেউ নয়, সে আমার বুঝতে দেরি হয়নি এতটুকু, কিন্তু ও হয়তো এখনও তা বোঝেনি। দিন দুই পরে বৌদিদি দুপুরবেলা ওদের রান্নাঘরে একটা ঘর আনতে গিয়েছেন। জ্যাঠাইমা বলেছেন, ওখানে দাঁড়াও দাওয়াটাতে, অমনি হুট করে ঘরে ঢুকলে যে। বৌদিদি অবাক হয়ে বাইরে গিয়ে দাঁড়িয়েছেন। জ্যাঠাইমা ঘড়া বার করে দিয়েছেন দাওয়াতে, বৌদিদি নিয়ে এসেছে, কিন্তু বুঝতে পারেনি ব্যাপারটা কি। বুদ্ধিমতী মেয়ে হলে তখনই বুঝত। এ কথা তখন সে কাউকে বলেনি। পরদিন মেজ কাকা আমায় ডেকে বললেন, একটা কথা আছে শোনো, তোমার মায়ের কাজটা এখানে না করে অন্য জায়গায় গিয়ে করো। মানে তোমার দাদার বউয়ের এখানে তো পাকস্পর্শ হয়নি, বড়দাদাও নেই বাড়ি, এ অবস্থায় শ্রাদ্ধের সময় কেউ খেতে আসবে না। তোমার দাদার বউকে আমরা সেভাবে ঘরে তো নিইনি, এই বুঝে যা হয় ব্যবস্থা করো, বলো তোমার দাদাকে। তলায় তলায় এরা সীতার স্বামী গোপেশ্বরকে কি পরামর্শ দিয়েছেন জানি নে। সে হঠাৎ বেঁকে দাঁড়িয়ে বললে, চতুর্থীর শ্রাদ্ধ সীতাকে বাড়ি নিয়ে গিয়ে করবে, অথচ আগেই ঠিক হয়েছিল চতুর্থীর শ্রাদ্ধ এখানেই হবে। কালই শ্রাদ্ধের দিন, সুতরাং আজই সে সীতাকে নিয়ে যেতে প্রস্তুত হলো। এর কোনো দরকার ছিল না। সীতা এখানে শ্রাদ্ধ করলে তাতে কোনো দোষ সমাজের মতেও হবার কথা নয়, কিন্তু সে কিছুতেই কথা শুনলে না। এই অবস্থায় বৌদিদিকে পেয়ে সীতা অনেকটা সান্ত্বনা পেয়েছিল, কিন্তু সে ওদের সইল না। বৌদিদির সঙ্গে সীতার বেশি মেশামেশিটা যেন গোড়া থেকেই আমার ভগ্নিপতি পছন্দ করেনি, নিজেই হোক আর ওদের পরামর্শেই হোক। যাবার সময় সীতা বৌদিদির গলা জড়িয়ে কাঁদতে লাগল। আমায় আড়ালে বললে, ছোটদা, আমায় বনবাসে ফেলে রেখে ভুলে থেকো না যেন, মাঝে মাঝে আসবে বলো। আর শোনো, বৌদি বড্ড ভালো মানুষ, ও এখনও জানে না যে ওর জন্যেই মায়ের কাজ এখানে করতে দিচ্ছে না ওরা। এ কথা যেন বৌদিদির কানে না যায়, বলে দিও দাদাকে। বৌদিদিকে বুঝিয়ে দেওয়া হলো এখানে শ্রাদ্ধ করতে খরচ বেশি পড়বে, কারণ জ্যাঠামশাইদের নাম বেশি, লোকজন নিমন্ত্রণ করতে হয় অনেক। গঙ্গা তীরে শ্রাদ্ধের কাজ করলে অনেক কম খরচ হবে। বৌদিদি তাই বুঝে গেল। যাবার সময় আমাদের ঘরের চাবিটা ছোট কাকিমার হাতে দিয়ে বললুম, এ বাড়িতে আর কাউকে আপন বলে জানি নে কাকিমা, সীতার খোঁজখবর মাঝে মাঝে একটু নিও, ওর তো এ বাড়ির সঙ্গে সম্পর্ক একরকম মিটেই গেল। ছোট কাকিমার চোখে জল এলো, বললেন, আমার কোনো ক্ষমতা নেই, নইলে নিতুর বউকে এ বাড়ি থেকে আজকে অন্য জায়গায় যেতে বলে। আমি বললুম, সে কথা বলো না কাকিমা, আমরা এখানে এসেছিলাম প্রার্থী হয়ে, পরের দয়ার ওপর নির্ভর করে, এখানে কোনো অধিকার নেই আমাদের। কাকিমা বললেন, তুই ও কি কথা বলছিস জিতু, এ তোদের যে 7 পুরুষের ভিটে, জায়গা জমি আর দুখানা ইট থাকলেই বাকি, আর গেলেই বাকি। এ ভিটেতে হারুর কি যোগেশের যে অধিকার, তোদের 2 ভাইয়ের তার চেয়ে 1 চুলো কম নয়।
ছোট কাকিমার এক মূর্তি দেখেছিলাম বাল্যে, আর এক মূর্তি। এই একজনই এ বাড়ির মধ্যে বদলে গিয়েছে একেবারে। গাড়িতে যেতে যেতে সেই কথাটা বারবার মনে হচ্ছিল। মাস ৫-৬ পরে ঘুরতে ঘুরতে একবার গেলাম দাদার বাড়িতে। দাদা ছিল না বাড়ি। বৌদিদি বাটনা মাখা হাতে ছুটে বার হয়ে এলো। আমার হাত থেকে পুঁটুলিটা নিয়ে বললে, এসো এসো ঠাকুরপো, রোদ্দুরে মুখ রাঙা হয়ে গিয়েছে একেবারে। কই, আসবে বলে চিঠি দাওনি তো? তাহলে একখানা গরুর গাড়ি স্টেশনে যেত। তখনই বৌদিদি চিনি ভিজিয়ে শরবত করে নিয়ে এলো। বললে, ঠাকুরপো, তোমার মায়া নেই শরীরে, এত দেরি করে আসতে হয়? উনি কে বলেন তোমার কথা। বিকেলে দাদা এলো। আমায় পেয়ে যেন হাতে স্বর্গ পেলে। কিসে আমার সুখ সুবিধে হবে, কিসে আমায় বড় মাছ ভালোটা মন্দটা খাওয়ানো যাবে, এই জোগাড়েই ব্যস্ত হয়ে পড়ল। এরা বেশ সুখে আছে। দাদা যা চাইতো তা সে পেয়েছে। সে চিরকালই সংসারী মানুষ। ছেলেপুলে গৃহস্থালী নিয়েই ও সুখী। তাই নিয়েই ও থাকতে ভালোবাসে। ছেলেবেলা থেকে দাদাকে দেখে এসেছি। সংসার কিসে গোছালো হবে, কিসে সংসারে দুঃখ ঘুচবে, এই নিয়েই সে ব্যস্ত থাকত। লেখাপড়াই ছেড়ে দিলে আমাদের ২ পয়সা এনে খাওয়াবার জন্যে। কিন্তু পরের বাড়িতে পরের তৈরি ব্যবস্থার গণ্ডির মধ্যে সেখানে তো কোনো স্বাধীনতা ছিল না। কাজেই দাদার সে স্বাদ তখন আর মেটেনি, যার জন্যে ওর মন চিরকাল পিপাসিত ছিল। এতদিনে তার সন্ধান মিলেছে, তাই দাদা সুখী। দাদা ও বৌদিদি একই ধরনের মানুষ। নির্বাঁধবার আগ্রহ ওদের রক্তে মেশানো রয়েছে। বৌদিদির বাপের বাড়ির অবস্থা খারাপই। ৫১বর্তী প্রকাণ্ড পরিবারের মেয়ে সে। তার বাপের বাড়িতে সবাই একসঙ্গে কষ্ট পায়, সবাই ছেঁড়া কাপড় পরে, এক ঘরে পুরানো লেপ কাঁথা পেতে শীতের রাতে তুলো বেরুনো ওয়ারহীন ময়লা লেপ টানাটানি করে ছেলেপুলেরা রাত কাটায়। সব জিনিসই সকলের। নিজের বলে বিশেষ কোনো ঘরদোরও নেই, তৈজসপত্রও নেই। সেই রকম ঘরে বৌদিদি মানুষ হয়েছে। এতকাল পরে সে এমন কিছু পেয়েছে যাকে সে বলতে পারে, এ আমার স্বামী, আমার ছেলে, আমার ঘরদোর। আর কারো ভাগ নেই এতে। এ অনুভূতি বৌদিদির জীবনে একেবারে নতুন। দাদা আমায় তারপর দিন সকালে ওর কপির ক্ষেত, শাকের ক্ষেত দেখিয়ে বেড়ালে। বৌদিদি বললে, শুধু ওদিক দেখলে হবে না ঠাকুরপো, তুমি আমার গোয়াল দেখে যাও ভাই, এদিকে। এই দেখো, এই হচ্ছে মুংলি। মঙ্গলবার সন্ধেবেলা ও হয়। এই সজনে গাছতলায় তখন গোয়াল ছিল। ও হলো, আর সেই রাতেই বিষম ঝড় ভাই, গোয়ালের চালা তো গেল উড়ে। তারপর এই নতুন গোয়াল হয়েছে এই বৈশাখ মাসে। বৌদিদি বাছুরের গলায় হাত বুলিয়ে আদর করতে করতে বললে, বড্ড পয়মন্ত বাছুর। যে মাসে হলো সেই মাসেই ওর সেই মনিব আমায় শাঁখা শাড়ি পাঠিয়ে দিলে, ওর ২ টাকা মাইনে বাড়ালে। দিন কতক যাবার পরে বৌদিদির একটা গুণ দেখলাম, লোককে খাওয়াতে বড় ভালোবাসে। অসময়ে কোনো ফকির বৈষ্ণব কি চুড়িওয়ালি বাড়িতে এসে খেতে চাইলে নিজের মুখের ভাত তাদের খাওয়াবে, নিজে সে বেলাটা হয়তো মুড়ি খেয়ে কাটিয়ে দিলে। একদিন একটা ছোকরা কোথা থেকে একখানা ভাঙা খোল ঘাড়ে করে এসে জুটল। তার মুখে ও গালে কিসের ঘা, কাপড় চোপড় অতি নোংরা, মাথায় লম্বা লম্বা চুল। ৬-৭ দিন রইল। দাদাও কিছু বলে না, বৌদিদিও না। আমি একদিন বৌদিদিকে বললাম, বৌদি, দেখছো না ওর মুখে কিসের ঘা? বাড়ির থালা গেলাসে ওকে খেতে দিও না, ও ভালো ঘা নয়। ছেলেপুলের বাড়ি, ওকে পাতা কেটে আনতে বললেই তো হয়, তাতেই খাবে। ৮ দিন পর ছোকরা চলে গেল। বোধহয় আরও ৮ দিন থাকলে দাদা বৌদিদি আপত্তি করতো না। বৌদিদি খাটতে পারে ভূতের মতো। ঝি নেই, চাকর নেই। এক হাতে কচি ছেলে মানুষ করা থেকে শুরু করে ধান সেদ্ধ, কাপড় কাচা, বাসন মাজা, জল তোলা, সমস্ত কাজই করতে হয়। কোনোদিন বেজার হতে দেখলাম না সেজন্য বৌদিদিকে। এদের মায়ায় আমিও যেন দিন কতক জড়িয়ে গেলাম। এরকম শান্তির সংসার কত কাল ভোগ করিনি। বোধহয় চা বাগানেও না, কারণ সেখানে বাবা মাতাল হয়ে রাত্রে ফিরবেন সে ভয় ছিল। ভেবে দেখলাম
সত্যিকার শান্তি ও আনন্দভরা জীবন আমরা কাকে বলে কোনোদিন জানিনি। স্রোতের শ্যাওলার মতো বাবা স্ত্রী পুত্র নিয়ে এ চা বাগানে ও চা বাগানে ঘুরে ঘুরে বেড়াতেন। শেষকালে না হয় কিছুদিন উমপ্লাং বাগানে ছিলেন। এতে মন আমাদের এক জায়গায় বসতে না বসতেই আবার অন্য জায়গায় উঠে যেতে হতো। এইসব নানা কারণে নিজের ঘর, নিজের দেশ, এমনকি নিজের জাতি বলে কোনো জিনিস আমাদের ছিল না। তার অভাব যদিও আমরা কোনোদিন অনুভব করিনি, অতি অল্প বয়সে করবার কথাও নয়। বিশেষ করে যখন হিমালয় আমাদের সকল অভাবই পূর্ণ করেছিল আমাদের ছেলেবেলাতে। এখানে সকলের চেয়ে আমার ভালো লেগেছে বৌদিকে। আমি বৌদিদির ধরনের মেয়ে কখনো দেখিনি। যা তা জিনিস দিয়ে বৌদিকে খুশি করা যায়। যে কোনো ব্যাপার যত অসম্ভবই হোক না কেন, বৌদিদিকে বিশ্বাস করানো যায়। খুব অল্পেই ভয় দেখানো যায়। ঠকিয়ে কোনো জিনিস বৌদিদির কাছ থেকে আদায় করা মোটেই কঠিন নয়। অথচ একটি সহজাত বুদ্ধির সাহায্যে বৌদিদি ঘরকন্যা ও সংসার সম্বন্ধে দাদার চেয়েও ভালো বোঝে। বড় কিছু একটা আশা কখনো করে না। ভারী গোছালো, নিজের ধরনে ঠাকুর দেবতার ওপর ভক্তিমতী। কেবল একটা দোষ আমার চোখে বড় লাগে, নিজে যেসব কুসংস্কার মানে অপরকে সেই সব মানতে বাধ্য করবে। অনেক ব্যাপারে দেখলাম ভাবটা এই রকম, আমার সংসারে যতক্ষণ আছো ততক্ষণ তোমায় মানতেই হবে, তারপর বাইরে গিয়ে হয় মেনো না হয় না মেনো। কড়া কথা বলে নয়, মিনতি অনুরোধ করে মানাবো। কড়া কথা বলতে বৌদিদি জানে না। টকের ঝাঁঝ নেই কোথাও বৌদিদির স্বভাবে, সবটাই মিষ্টি। সপ্তাহ 2 পরে ওদের ওখান থেকে বিদায় নিয়ে চলে এলাম। আসবার সময় দাদা বললে, শোন জিতু, 8 ঘরার বাড়ির সম্বন্ধে কি করা যাবে তুই একটা মত দিস। ছোট কাকিমা ঠিকই বলেছেন, ও বাড়ি আমরা ছাড়ব না। আর একটা কথা শোন, একটা চাকরি দেখে নে, এরকম করে বেড়াস নে। তোর বৌদিদি বলছিল এই বছরই তোর একটা বিয়ে দিয়ে দিতে, তারপর 2 ভাই মিলে ঘরবাড়ি করিয়ায়। দুজনে মিলে টাকা আনলে ভাবনা কিসের সংসার চালাবার, সংসারটা বেশ গড়ে তুলতে পারবো এখন। আর দেখ, পয়সা রোজগার করতে না পারলে ঘরবাড়ি না থাকলে কি কেউ মানে? নিজের বাড়ি কোথাও একখানা থাকা চাই, নইলে লোকে বড় তুচ্ছ তাচ্ছিল্য করে। দাদার শুধু সংসার আর সংসার, আর লোকে আমার সম্বন্ধে কি ভাবলে না ভাবলে তাতেই বা আমার কি। লেখাপড়া শিখলে না কিছু না, দাদা যেন কেমন হয়ে গিয়েছে। লোকে কি বলবে সেই ভাবনাতেই আকুল। দাদার ওইসব ছাপোষা গেরস্তালি ধরনের কথাবার্তায় আমার হাসি পায়। দাদার ওপর কেমন একটা মায়াও হয়। ভাবলুম কোথায় যাওয়া যায়, কলকাতায় গিয়ে একটা চাকুরি দেখে নেব। দাদা যদি তাতেই সুখী হয় তাই না হয় করা যাক। আমি নিজে বিয়ে করি আর না করি, ওদের সংসারে কিছু কিছু সাহায্য করা তো যাবে। নৈহাটির কাছে অনেক পাটের কল আছে, কলকাতায় না গিয়ে সেখানে গেলে কেমন হয়? পাটের কলে শুনেছি চাকুরি জোটানো সহজ। কিন্তু শেষ পর্যন্ত কলকাতাতেই এলাম। মাস 2 কাটল। একটা মেসে থাকি আর নানা জায়গায় চাকুরির চেষ্টা করি, কোনো জায়গাতেই কিছু সুবিধে হয় না। একদিন রবিবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড ধরে বেড়াতে বেড়াতে অনেক দূর চলে গেছি, দমদমাও প্রায় ছাড়িয়েছি। হঠাৎ ঝড় বৃষ্টি এলো। দৌড়ে একটা বাগান বাড়ির ঘরে আশ্রয় নিলাম। ঘরটাতে বোধহয় বহুদিন কেউ বাস করেনি। ছাদ ভাঙা, মেঝের সিমেন্ট উঠে গিয়েছে, বাগানটাতেও জঙ্গল হয়ে গিয়েছে। একটা লোক সেই ভাঙা ঘরের বারান্দাটাতে শুয়েছিল, বোধহয় কদিন থেকে সেখানে সে বাস করছে। একটা দড়ির আলনায় তার কাপড় চোপড় টাঙানো। আমায় দেখে লোকটা উঠে বসল। এসো, বসো বাবা, বেশ ভিজেছ দেখছি বৃষ্টিতে, বসো। লোকটার বয়স 50-এর ওপর, পরনে গেরুয়া আলখাল্লা, দাড়িগোঁফ কামানো। আমায় জিজ্ঞেস করলে, তোমার নাম কি বাবা? বাড়ি এই কাছাকাছি বুঝি? নাম বললাম, সংক্ষেপে পরিচয় দিলাম। বললে, বাবা, ভগবান তোমায় এখানে পাঠিয়েছেন আজ। তুমি বসো, তুমি আমার অতিথি, একটু মিষ্টি খেয়ে জল খাও। আমি খেতে না চাইলেও লোকটা পিড়াপিড়ি করতে লাগলো। তারপর কথা বলতে বলতে হঠাৎ
ডান হাতটা শূন্যে একবার নেড়েই হাত পেতে বললে, এই নাও। হাতে একটা সন্দেশ। আমি ওর দিকে অবাক হয়ে আছি দেখে বললে, আর একটা খাবে? এই নাও। হাত যখন ওঠালে আমি তখন ভালো করে চেয়েছিলাম, হাতে কিছু ছিল না। শূন্যে হাতখানা বার দুই নেড়ে আমার সামনে যখন পাতলে তখন হাতে আর একটা সন্দেশ। অদ্ভুত ক্ষমতা তো লোকটার। আমার অত্যন্ত কৌতূহল হলো। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আমি আর নড়লাম না সেখান থেকে। লোকটা অনেক গল্প করলে, বললে, আমি গুরুর দর্শন পাই কাশিতে। সে অনেক কথা বাবা, তোমার কাছে বলতে কি, আমি বাঘ হতে পারি, কুমির হতে পারি। মন্ত্র পড়া জল রেখে দেব, তারপর আমার গায়ে ছিটিয়ে দিলে বাঘ কি কুমির হয়ে যাব। আর একটা পাত্রে জল থাকবে, সেটা ছিটিয়ে দিলে আবার মানুষ হব। সাতক্ষীরেতে করে দেখিয়েছিলাম। হাকিম, উকিল, মুক্তার সব উপস্থিত সেখানে। গিয়ে জিজ্ঞেস করে আসতে পারো সত্যি না মিথ্যে। আমার নাম চৌধুরী ঠাকুর, গিয়ে নাম করো। আমি অবাক হয়ে চৌধুরী ঠাকুরের কথা শুনছিলাম। এসব কথা আমার অবিশ্বাস হতো যদি না এইমাত্র ওকে খালি হাতে সন্দেশ আনতে দেখতুম। জিজ্ঞেস করলাম, আপনি এখন কি কলকাতায় যাচ্ছেন? না বাবা, মুর্শিদাবাদ জেলায় একটা গাঁয়ে একটা চাঁড়ালের মেয়ে আছে, তার অদ্ভুত সব ক্ষমতা। খাগড়াঘাট থেকে কোষ 2 তফাতে, তার সঙ্গে দেখা করব বলে বেরিয়েছি। আমি চাকরি বাকরি খুঁজে নেওয়ার কথা সব ভুলে গেলাম। বললাম, আমায় নিয়ে যাবেন? অবশ্যই, যদি আপনার কোনো অসুবিধা না হয়। চৌধুরী ঠাকুর কি সহজে রাজি হন? অতি কষ্টে মত করালুম। তারপর মেশে ফিরে জিনিসপত্র নিয়ে এলাম। চৌধুরী ঠাকুর বললেন, এক কাজ করা যাক। এসো বাবা, আমার হাতে রেল ভাড়ার টাকা নেই, এসো হাঁটা যাক। আমি বললাম, তা কেন? আমার কাছে টাকা আছে, দুজনের রেল ভাড়া হয়ে যাবে। চাঁড়াল মেয়েটির কি ক্ষমতা আছে দেখবার আগ্রহে আমি অধীর হয়ে উঠেছি। খাগড়াঘাট স্টেশনে পৌঁছতে বেলা গেল। স্টেশন থেকে 1 মাইল দূরে একটা ছোট মুদির দোকান। সেখানে যখন পৌঁছেছি তখন সন্ধ্যা উত্তীর্ণ প্রায়। দোকানের সামনে বটতলায় আমি আশ্রয় নিলাম। রাত্রে শোবার সময় চৌধুরী ঠাকুর বললেন, আমার এই 2 টাকা রেখে দাও গে তোমার কাছে। আজকাল আবার হয়েছে চোর ছাঁচোরের উৎপাত, তোমার নিজের টাকা সাবধানে রেখেছো তো? চৌধুরী ঠাকুরের ভয় দেখে আমার কৌতুক হলো। পাড়া গাঁয়ের মানুষ তো হাজার হোক, পথে বেরুলেই ভয়ে অস্থির। বললাম, কোনো ভয় নেই, দিন আমাকে। এই দেখুন, ঘড়ির পকেটে আমার টাকা রেখেছি, বাইরে থেকে বোঝাও যাবে না, এখানে রাখা সবচেয়ে সেফ। সকালে একটু বেলায় ঘুম ভাঙল। উঠে দেখি চৌধুরী ঠাকুর নেই। ঘড়ির পকেটে হাত দিয়ে দেখি আমার টাকাও নেই। চৌধুরী ঠাকুরের গচ্ছিত 2 টাকাও নেই। নিচের পকেটে 5-6 আনার খুচরো পয়সা ছিল, তাও নেই। মানুষকে বিশ্বাস করাও দেখছি বিষম মুশকিল। ঘণ্টাখানেক কাটল। আমি সেই বটতলাতে বসেই আছি, হাতে নেই একটি পয়সা। আচ্ছা, বিপদে তো ফেলে গেল লোকটা। মুদিটি আমার অবস্থাটা দেখে শুনে বললে, আমি চাল ডাল দিচ্ছি, আপনি রেঁধে খান বাবু। ভদ্রলোকের ছেলে এমন জুয়াচোরের পাল্লায় পড়লেন কি করে? দামের জন্য ভাববেন না, হাতে হলে পাঠিয়ে দেবেন। মানুষ দেখলে চিনতে দেরি হয় না। আপনি যা দরকার নিন এখান থেকে। ভাগ্যিস আপনার সুটকেসটা নিয়ে যায়নি। দুপুরের পরে সেখান থেকে রওনা হয়ে পশ্চিম মুখে চললাম। আমার সুটকেসে একটা ভালো টর্চ লাইট ছিল। মুদিকে ওর চাল ডালের বদলে দিতে গেলাম, কিছুতেই নিলে না। পথে হাঁটি, একেবারে নিঃসম্বল অবস্থা। সন্ধ্যার কিছু আগে একটা বড় পাকুড় গাছের তলায় পথের ধারে জনকয়েক লোক দেখে সেখানে গেলাম। 4 জন পুরুষ মানুষ ও একটি 30-32 বছরের স্ত্রীলোক। তারা গাছতলায় উনুন জেলে রাঁধবার উদ্যোগ করছে। একজন বললে, কনে থেকে আসছেন বাবু? খগড়াঘাট থেকে। তোমরা আসছো কোথা থেকে? আমরা আসতেছি তো বড় দূর থেকে,
যাব কৌঁদুলির মেলায়। একজন তামাক সেজে নিয়ে এসে বললে, তামাক ইচ্ছে করুন বাবু। ও জুরন, বাবুকে বসবার কিছু দে। আমি তামাক খাই নে, তোমরা খাও। তোমরা দেশ থেকে বেরিয়েছ কতদিন? জুরন বৈরাগী এগিয়ে এসে সঙ্গীর হাত থেকে হুঁকোটা নিয়ে বললে, বাবু বড় কষ্ট, আর পূর্ণিমেতে বাড়ির বার হওয়া হয়েছে। রাস্তায় কি অনাবৃষ্টি, 3 দিন ধরে আর থামে না। জিনিসপত্র ভিজে একসা। প্রায় 50-60 কোষ সেখান থেকে ওই নওদা, চেনেন? সেই নওদার সন্নিপত্য আমাদের বাড়ি, হাতিবাঁধা গ্রাম, যশোর জেলা। গল্পগুজবে 1/2 ঘন্টা কাটল। জুরন বললে, দাদা ঠাকুরের খাওয়া দাওয়ার কি হবে? এক কাজ করুন দাদা ঠাকুর, আমাদের সঙ্গে সবই আছে, রসুই করুন, আমরা পেরসাদ পাবো এখন। ব্রাহ্মণের পাতের অন্ন কতকাল খাইনি। ও কাপাসির মা, পুকুর থেকে জলটা নিয়ে এসো, আর রাত করো না। আমি বিশেষ কোনো আপত্তি করলাম না। এদের সঙ্গ আমার বড় ভালো লাগছিল। ওই রাত্রে তাছাড়া যাবই বা কোথায়? রান্না চড়িয়ে দিলাম। কাপাসির মা আলু বেগুন ছাড়াতে বসল। ওদের মধ্যে একজনের নাম বাবুরাম, সে পুকুরে চাল ধুতে গেল। জুরন শুকনো কাঠকুটো কুড়িয়ে আনতে গেল। পথের ধারে এই দরিদ্র সরল মানুষগুলির সঙ্গে গাছতলায় রাত্রি যাপন জীবনের এক নতুন অভিজ্ঞতা। রাতটিও বেশ কীরকম সুন্দর জ্যোৎস্না উঠেছে। নির্জন মাঠে জ্যোৎস্নায় অনেক দূর দেখা যাচ্ছে। এই জ্যোৎস্না রাতে আমার কেবল মনে হয় আমি আর সেসব জিনিস দেখিনি, কতদিন দেখিনি। যখন চিনতে শিখিনি তখন রোগ ভেবে যাকে ভয় করেছি কত, এখন তা হারিয়ে বুঝেছি কি অমূল্য সম্পদ ছিল তা জীবনের। বোধহয় মাঠের ধারের এই সবুজ দুর্বাঘাসের শয্যায় শুয়ে চোখ বুজে ভাবলে আবার দৃষ্টিশক্তি ফিরে পাই। এইসব বিজন মাঠে শেষ প্রহরের জ্যোৎস্না ভরা রাত্রে মুখ উঁচু করে চেয়ে থাকলে অনন্ত পথের যাত্রীদের দেখা যায়। ওপর আকাশের জ্যোৎস্না মাখা বায়ুস্তর তাদের গমন পথে পথে দেহ গন্ধে সুরভিত হয়। পরের দুঃখে কোনো দয়ালু আত্মা যে চোখের জল ফেলে, নদী সমুদ্রে ঝিনুকের মধ্যে পড়লে তা মুক্ত হয়, বিলবাউরের পদ্মফুলে পড়লে পদ্মমধু সৃষ্টি করে। আমার নিবে যাওয়া দৃষ্টি প্রদীপে আলো জেলে দিতে যদি কেউ পারে তো সে ওরাই পারবে। সীতার কথা মনে হয়। আচ্ছা, এই রাত্রে এতক্ষণ সে কি করছে? যে জীবনের মধ্যে সে আছে সে জীবনের জন্য সে তৈরি হয়নি। হয়তো রান্নাঘরে বসে এতক্ষণ এই রকম রাঁধছে। ও অত বই পড়তে ভালোবাসে, তাদের ঘরে একখানাও বই নেই। বই পড়া হয়তো সেখানে ঘোর অপরাধ, যেমন ছিল জ্যাঠাইমার কাছে। জীবনের যে কোনো আনন্দ ভরা অভিজ্ঞতার সময় সীতার ব্যর্থ জীবনের কথা আমার মনে না এসে পারে না। সবাই মিলে খেতে বসলাম। রান্না হলো বড়ির ঝোল, আলু ভাতে, পটল ভাজা। কাপাসির মাও বেশি দেখিয়ে দিল। কাল ঠিক এই সময়ে খাগড়াঘাটের পথে বটতলায় চৌধুরী ঠাকুর ভজন গাইছে। কি খারাপ লোকটা! টাকার দরকার ছিল, আমায় বললে তো আমি দিতামই। চুরি করে কি হলো? জুরন বৈরাগী খাওয়া দাওয়ার পরে গল্প করতে লাগলো। বললে, শুনুন দাদা ঠাকুর, এই যে কাপাসির মা দেখছেন, এর বাবা অনেক টাকা জমিয়ে মারা গিয়েছিল। খেত না, শুধু টাকা জমাতো। মরবার সময় ভাইকে বললে, অমুক জায়গায় মালসায় টাকা পোতা আছে, নিয়ে এসে আমায় দেখা। তাই পাঞ্চালার কোণে ভাঙা উনুনের মধ্যেই মালসা পোতা ছিল। কেউ জানতো না। মরবার সময় তাই টাকার মালসা সামনে নিয়ে খোলে। টাকা দেখতে দেখতে মরে গেল। সে টাকা কে পেলে তারপর? তারপর বুড়ো তো মরে গেল। তার ভাই রটালে মালসা শুদ্ধ টাকা সেই রাতই গোলমালে চুরি হয়েছে। এমনকি টাকার অভাবে বুড়োর ছেড়াদ্দটাও হলো না। পেটের ওপর বাণিজ্য করে টাকা জমিয়ে গেল, নিজের ভোগে তো লাগলোই না। একটি মাত্র মেয়ে ওই কাপাসির মা, তার ভোগেও হলো না। টাকার মালসা রাতারাতি কে যে কোথায় সরিয়ে ফেললো।
কাপাসির মা ঝাঁঝের সঙ্গে বলে উঠল, হ্যাঁ গো হ্যাঁ, সরিয়ে ফেলতে এসেছিল পাড়ার লোক, যে নেবার সে নিয়েছে। আমি কি আর কিছু জানি নে না বুঝিনি? ধম্ম আছেন মাতার ওপর, তিনি দেখবেন। 6 মাসের মেয়ে নিয়ে বিধবা হয়ে লোকে দৌড় দৌড় ঘুরিছি দুটি ভাতের জন্যে। আমায় যিনি বাপের ধনে। বাবুরাম বললে, আর সাবমান্যি করো না বাপু, তোমার অদেশে থাকতো পেতে। বাদ দে ওসব কথা। উনুনে আগুন আছে কিনা দেখো তো, আর একবার কলকেটা ধরাই। ওদের মধ্যে আর একজন বললে, অজুরন খুড়ো, স্বরূপগঞ্জের বাজারে কাল দুপুরের আগে পৌঁছানো যাবে না? 2টোর কম হবে না, 6ডি কোষ, তার আগে খাওয়া দাওয়া করে নেওয়া যাবে। বাবুরাম বললে, এবার কেঁদুলির মেলায় লোক যাচ্ছে কই তেমন জুরন খুড়ো? সে বছর দেখেছিলে তো, পথে সারা রাতই লোক হাঁটত। অদ্ভুত লাগছিল এই রাতটি আমার কাছে। এত কথাও মনে এনে দেয়, ঘুম আর আসে না। ভাবছিলাম মানুষ এত অল্পেও সুখী হয়, আর সুখ জিনিসটা কি অনির্দেশ্য রহস্যময় ব্যাপার। এই নির্জন রাত্রে মুক্ত অপরিচিত প্রান্তরের মধ্যে তারাখচিত আকাশের নিচে শুয়ে সবাই সুখের স্বপ্ন দেখছে, কিন্তু একজনের সুখের ধারণার সঙ্গে অন্য আর একজনের ধারণার কি বিষম পার্থক্য। সকালে ওদের কাছ থেকে বিদায় নিয়ে পশ্চিমমুখেই হাঁটি। রাঢ় দেশের বড় বড় মাঠের ওপর দিয়ে পথ, রাঙা বালি, দিগন্তে তালবনের সারি। হয়তো মাঠের মাঝে প্রাচীনকালের প্রকাণ্ড দিঘি, তালবনে ঘেরা। কি ফাঁকা জায়গা এসব! মনে হতো যেন সীমাহারা দিক সমুদ্রে ভেলা ভাসিয়ে চলেছি। কোনো অজ্ঞাত দিগন্তের বননীল উপকূলে গিয়ে ভিড়ব। কোনখানে তমাল তরুণী করে বনভূমি শ্যামারোমান, সেখানে গন্ধভরা অন্ধকার বিধিপথ বেয়ে অভিসারিকারা চিরদিন পা টিপে টিপে হাঁটে। বৃন্দাবনের দিন ফুরিয়ে গেল, মহাভারতের যুগ কেটে গেল। যমুনা তটে কেলি কদম্বের ছায়া কালের অন্ধকারে লুকিয়েছে, তবুও ওদের ও যাওয়ার শেষ হবে না, আমারও না। মাঠের পথের প্রথমটায় কেঁদুলি মেলার লোকজনের সঙ্গে দেখা হতো, পরে আর তেমন লোক দেখিনি। এত বড় মাঠের মধ্যে অনেক সময় আমি একাই পথিক। এই ধুধু সীমাহীন প্রান্তরে সূর্যাস্তের কি মূর্তি! আমাদের অঞ্চলে কোনোদিন তা দেখিনি। অন্ধকার হলে মাঠের মধ্যেই কতদিন রাত কাটিয়েছি। ছেলেবেলায় চা বাগানে কাটিয়ে এই শিক্ষা পেয়েছিলাম, রাত্রিতে যে কোথাও আশ্রয় নিতে হবে এ কথা মনেই ওঠে না। শীতের দেশ নয়, ঘন হিমারণ্যের হিংস্র সাপদ নেই এখানে। নিতান্ত নিরীহ নিরাপদ দেশ। এখানে নক্ষত্র ভরা মুক্ত আকাশের চাঁদোয়ার তলায় মাটির ওপর যা হয় একটা কিছু পেতে রাত কাটানোর মতো আনন্দ খাট পালঙ্কে শুয়ে পাইনি। একদিন এই অবস্থায় একটু অদ্ভুত অভিজ্ঞতা হলো, একটা অপূর্ব নাম না জানা অনুভূতির অভিজ্ঞতা। মুখে সে কথা বলা যায় না, বোঝানো যায় না, শুধু সেই বোঝে যার এরকম হয়েছে। সকালে বামনহাটি বলে একটা গ্রামে এক গ্রাম্য হাতুড়ে কবিরাজের অতিথি হয়েছিলাম সেদিন। তার স্ত্রী একটি রণচণ্ডী। যতক্ষণ সেখানে ছিলাম তার গলাবাদ্যের বিরাম ছিল না। আমি গিয়ে সবে বসেছি, তিনি দোরের আড়াল থেকে স্বামীর উদ্দেশ্যে আরম্ভ করলেন। ও অলপ্যে মিনসে, আমার সঙ্গে তোমার এত শত্রুতা কিসের বলো দেখি? রান্নাঘরের রোয়াকে চালা তুলতে তোমায় বলেছে কে? গরমে একে ঘরের মধ্যে ট্যাঁকা যায় না উনুন জ্বললে। যাও বা একটু হাওয়া আসতো, চালা তুললে হাওয়া আসবে তো? ওই অগ্নিকুণ্ডের মধ্যে তোমার পিণ্ডি রাঁধবো, খেও। স্ত্রী চলে গেলে কবিরাজ মশাই বললেন, আর বলেন কেন মশাই, হাড় ভাজা ভাজা হয়ে গেল। শুনলেন তো দাঁতের বাদ্যি, ওই রকম সদা সর্বদা চলছে। আর ঘোর সূচিবাই, দুনিয়ার সব জিনিস সব অশুদ্ধ। দিনের মধ্যে 7 বার নাইচে, নিউমোনিয়া হয়ে যদি না মরে তবে আর কি বলেছি। আজ 1 বছর ধরে ওই গোয়ালের একপাশে তক্তপোষ পেতে শোয় আলাদা। ঘরের জিনিস সব অশুদ্ধ, যে সেখানে কি শোয়া যায়? ওরকম ছিল না মশাই, এই ছেলেটা মরে গিয়ে অবধি ওই রকম। তারপর যে কথা বলছিলাম,
বামুনহাটি থেকে বিকেলে বার হয়ে ক্রোশ তিনেক যেতে না যেতে সন্ধে হয়ে গেল। মাঠের মধ্যে একটা ছোট নদী, রাস্তা থেকে একটু দূরে। নদী এত ছোট যে তাকে আমাদের দেশ হলে বলতো খাল। দুপারে রাঙা কাঁকর বিছানো, ধারে ধারে কাঁটা ঝোপ আর তাল গাছ। সেখানে রাত্রি যাপন করব বলে মাটির ওপর ছোট শতরঞ্জিখানা পেতে তার উপরে বসলাম। কোনো দিকে জনপ্রাণী নেই। খালের ওপারে একটা তালগাছের মাথায় শুকনো পাতা হাওয়ায় খড়খড় শব্দ করছে। এই অন্ধকার প্রদেশে তালগাছের মাথার ওপরকার আকাশে নিঃসঙ্গ একটি তারা। আমি একবার তারাটির দিকে চাইছি, একবার চারিদিকে নিস্তব্ধ পাতলা অন্ধকারের দিকে চাইছি। হঠাৎ আমার মনে কেমন একটা আনন্দ হলো। সে আনন্দ এত অদ্ভুত যে বেদনা থেকে তা বেশি পৃথক নয়। সে পুলক চোখে জল এনে দিল। মনে কেমন একটা অনির্দেশ্য অভাবের অনুভূতি জাগিয়ে তুলেছে যেন। কিছুক্ষণ আগেও যে জগতে ছিলাম এ যেন সে জগৎ নয়। এ জগৎ যুগ যুগের তুচ্ছ জনকোলাহল, কত গভীর মাটির স্তরের নিচে চাপা পড়ে যাওয়ার জগৎ, ফুল ফুটে নির্জনে ঝরে পড়ার জগৎ, অজানা কত বন্য প্রান্তের, কত অশ্রুভরা আনন্দ তীর্থের জগৎ, কত স্বপ্ন ভেঙে যাওয়া, কত আশার হাসি মিলিয়ে যাওয়া। শুধু নির্জনে চ্যুতবিথির তালি বনরেখার মাথার ওপর শ্যামলতার পারটানা সীমাহীন নীল শূন্যে বহুদূরের কোনো ক্ষীণ রশ্মি নক্ষত্রের সঙ্গে এ জগৎ এক। শতাব্দীতে শতাব্দীতে কত লক্ষ মনের আনন্দ, আশা, গর্ব, হাসি, দৃষ্টি ক্ষমতার বাহাদুরি কোথায় মুছিয়ে নিয়ে ফেলে দেয়। ক্ষীণ দুর্বল হাত প্রিয়কে নির্মম জীবনের গ্রাস থেকে বাঁচাবার চেষ্টা করে, না বুঝে হাসে, খুশি হয়, আশার স্বপ্ন জালবনে। অন্ধকারে কোন খনিগর্ভে চুনাপাথর হয়ে যায় তাদের হাড়। আবার নবীন বুকে নবীন আনন্দ জেগে ওঠে। আবার হাসি, আবার খুশি হওয়া, আবার আশার স্বপ্ন জালবোনা। অথচ সবসময় তাদের মাথার উপর দিয়ে অনন্তকালের প্রবাহ ছুটে চলে। পুরনো পাতা ঝরে পড়ে, নতুন গান পুরনো হয়ে যায়। গ্রহে গ্রহে, নক্ষত্রে নক্ষত্রে, কত দৃশ্য অদৃশ্য লোকে, কত অজানা জীবজগতেও এরকম বেদনা, দীনতা, দুঃখ। দূরের সেসব অজানা লোকে ক্ষুদ্র গ্রাম্য নদী দীর্ঘ বটগাছের ছায়ায় বয়ে যায়। তাদের শান্ত বনবীথির মূলে প্রিয়জনের, বহুদিন হারা প্রিয়জনের কথা ভাবে। নদীর স্রোতে শ্যাওলা দামভাসা জলে অনন্তের স্বপ্ন দেখে, যে অনন্ত তার চার ধার ঘিরে আছে সব সময়, তার নিঃশ্বাসে, তার বুকের অদম্য প্রাণস্রোতে, তার মনের খুশিতে, নাক্ষত্রিক শূন্যপাড়ের মিটমিটে তারার আলোয়। দূরের ওই দিগ্বলয় যেখানে চুপি চুপি পৃথিবীর পানে মুখ নামিয়ে কথা কইছে। শূন্যপথে অদৃশ্য চরণে দেবদেবীরা যেন এই সন্ধ্যায় ওখানে নেমে আসেন। যখন নদী জল শেষ রৌদ্রে চিকচিক করে, কুলে কুলে অন্ধকারে ফিরে আসে, পানকলস, শ্যাওলার ফুল কালো জলে সন্ধ্যার ছায়ায় ঢাকা পড়ে যায়, তখনই আমার মনে সব ওলট পালট হয়ে গেল। এমন এক দেবতার ছায়া মনে নামে যেন জ্যাঠাইমাদের শালগ্রাম শিলার চেয়ে বড়, আটঘরায় বটতলার সেই পাথরের প্রাচীন মূর্তিটির চেয়ে বড়, মহাপুরুষ খ্রিস্টের চেয়েও বড়। চক্র বলরেখায় দূরের স্বপ্নরূপে সেই দেবতারই ছায়া এই বিশাল প্রান্তরে ম্লান সন্ধ্যারূপে মাথার ওপর উড়ে যাওয়া বালিহাঁসের সাঁই সাঁই পাখার ডাকে। সেই দেবতা আমায় পথ দেখিয়ে দিন। আমি যা হারিয়েছি তার চাইনি। আমি চাই আজকার সন্ধ্যার মতো আনন্দ, এবং যে নতুন দৃষ্টিতে এই এক মুহূর্তের জন্যে জগৎটাকে দেখেছি সে দৃষ্টি হারিয়ে যাবে জানি, সে আনন্দ জীবনে অক্ষয় হবে না জানি, কিন্তু আরও একবারও যেন অন্তত তারা আসে আমার জীবনে। পরদিন দুপুরে সন্ধান মিলল ক্রোশ চারেক দূরে দ্বারবাসিনী গ্রামে একটি প্রসিদ্ধ আখড়া বাড়ি আছে। সেখানে মাঝে মাঝে ভালো ভালো বৈষ্ণব সাধু আসেন। গাঁয়ের বাইরে আখড়া বাড়ি, সেখানে থাকবার জায়গাও মেলে। সন্ধ্যার সামান্য আগে দ্বারবাসিনীর আখড়া বাড়িতে পৌঁছলাম। গ্রামের প্রান্তে একটা পুকুরের ধারে অনেকগুলো গাছপালা, ছায়াশূন্য কাঁকর ভরা ঊষর ধুধু মাঠের মধ্যে এক জায়গায় টলটলে স্বচ্ছ জলে ভরা পুকুর। পুকুর পাড়ে বকুল, বেল, অশোক, তমাল, নিম গাছের ছায়াভরা ঘন কুঞ্জ।
দু চারটে পাখির সন্ধ্যা কাকলি। মরুর বুকে শ্যামল মরুদ্বীপের মতো মনে হলো। এ অঞ্চলে এর নাম লোচন দাসের আখড়া। আমি যেতেই একজন প্রৌঢ় বৈষ্ণব, গলায় তুলসীর মালা, পরনে মোটা তসরের বহির্বাস, উঠে এসে জিজ্ঞেস করলে, কোত্থেকে আসা হচ্ছে বাবুর? তারপর তালপাতার ছোট চাটাই পেতে দিলে বসতে। হাত মুখ ধোয়ার জল নিজেই এনে দিলে। গোলমতো উঠোনের চারিধারে রাঙা মাটির দেওয়াল তোলা ঘর। সব ঘরের দাওয়াতেই দুটি তিনটি বৈষ্ণব, খুব সম্ভবত আমারই মতোই পথিক, রাত্রির জন্য আশ্রয় নিয়েছে। সন্ধ্যার পরে আমি তালতলার চাটাইয়ে বসে একটি বৃদ্ধ বৈষ্ণবের একতারা বাজনা ও গান শুনছি। এমন সময় একটি মেয়ে আমার উঠোনে এসে জিজ্ঞেস করলে, আপনি রাত্রিরে কি খাবেন? আমি বিস্মিত হয়ে বললাম, আমায় বলছেন? মেয়েটি শান্ত সুরে বললে, হ্যাঁ, রাত্রিরে কি ভাত খান? আমি থতমত খেয়ে বললাম, যা হয় ভাতই খাবো, আপনাদের যাতে সুবিধে। মেয়েটি বললে, আমাদের সুবিধে নিয়ে নয়, এখানে আপনার যা ইচ্ছে হবে খেতে তাই বলবেন। চা খান কি আপনি? শেষ হলো আমাদের আজকের পর্ব। এই পর্বটি আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরের পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।